আমার এই ভূতবাড়ি চ্যানেলটিতে গল্প শোনার জন্য সাবস্ক্রাইব কর এখনই, আর বেল বাটনে চাপ দিয়ে রাখ, তাতে নোটিফিকেশন পাবি। আজকের রহস্য গল্প সাদা কালো, লেখক নিহার রঞ্জন গুপ্ত। আপনাদের কাছে অনুরোধ, গল্প পাঠ ভালো লাগলে লাইক বাটনে প্রেস করুন এবং কমেন্টস করে জানান। চৌধুরী বাড়িরই তৈরি যে লাল সুরকি ঢালা চওড়া রাস্তাটা চৌধুরী বাড়ির বিরাট পাল্লাওয়ালা গেট থেকে বের হয়ে 20 পা মাত্র এগিয়ে শহরের বড় বড় সড়কটার সঙ্গে গিয়ে মিশে হারিয়ে গিয়েছে, সেই সড়কটার দিকেই চেয়ে আমরা বাড়ির সব কয়টি ছেলে মেয়ে অধীর সতৃষ্ণ দৃষ্টিতে বারবার তাকিয়ে দেখছিলাম। পাশে দাঁড়িয়ে আমাদের ছোট কাকা ইন্দ্রজিৎ আসছে। গত 4-5 দিন থেকেই ছোট কাকার মুখে শুনে এসেছি ইন্দ্রজিৎ আসছে। কে ইন্দ্রজিৎ তা জানি না, মানুষ না পশু তাও জানি না, কারণ ছোট কাকা আমাদের অত্যন্ত রাশভারী লোক। কেবল বলেছেন আজ ইন্দ্রজিৎ আসবে। ভাই বোনেরা আমরা সকলেই বারবার নানাভাবে ছোট কাকাকে শুধিয়েছি। ইন্দ্রজিৎ কে কাকামণি? বিরাট পাকানো গোফের তলায় চাপা অর্থপূর্ণ হাসির চকিত বিদ্যুৎ এনে গুরুগম্ভীর গলায় ছোট কাকা বলেছেন, ব্যস্ত কেন, এলেই দেখবি। বাড়ির মধ্যে ছোট কাকা রমেন্দ্র নারায়ণ চৌধুরীকে ভয় করতাম না কেবল আমরাই 5 ভাই বোন। আমি রানা, বর্দি শৈল, ছোট 2 বোন বিমলী ও কমলী এবং সবার ছোট 7 বছরের ভাই রন্টু। ছোট কাকার সঙ্গে আমাদের ভাই বোনদের যেন একটা অসম্পূর্ণ আলাদা সম্পর্ক ছিল। চেহারাটা ছিল যেমন ছোট কাকার লম্বা চওড়া পেশল, রংটাও ছিল তেমনি টকটকে গৌরবর্ণ। ঠাকুরদা মহাশয়ের চেহারার আদল শুনেছিলাম একমাত্র নাকি ওই ছোট কাকাই পেয়েছিলেন 7 ভাইয়ের মধ্যে। ভাইদের মধ্যে ছোট কাকার চোখের তারা দুটোও ছিল পিঙ্গল, একমাত্র ঠাকুরদা মশাইয়ের মতো। যেমন চেহারা তেমনি গলাটাও ছিল বাজ খায়। লেখাপড়া কোনোদিন ধার ধারেননি। লাঠি ও বন্দুক চালিয়ে এবং সন্ধ্যা থেকে মধ্যরাত্রি পর্যন্ত গান গেয়ে জীবনের 48টে বছর কাটিয়ে দিয়েছেন, বিয়েও করেননি। চেয়ে আছি আমরা ভাই বোনেরা সামনের রাস্তাটার দিকে। এমন সময় বহু দূরে আমাদের দৃষ্টি আকর্ষণ করল একটা ধুলোর ঘূর্ণি। ঘূর্ণিটা চক্রাকারে ঘুরতে ঘুরতে আমাদেরই দিকে ছুটে আসছে, ক্রমে আরো এগিয়ে আসছে। তারপর যখন আরো কাছে, আরো স্পষ্ট হলো, দেখলাম মাথায় বিরাট পাগড়ি একটা লোক বিরাট একটা কালো ঘোড়ায় চেপে ঝড়ের গতিতে আমাদের চৌধুরী বাড়ির দিকে ছুটে আসছে। আমরা ভয় পেয়ে তাড়াতাড়ি সব একপাশে সরে দাঁড়ালাম। আঙিনার একপাশে একটা বাঁধানো বকুলতলা ছিল। অশ্বারোহী আগন্তুক ঝড়ের বেগে অশ্ব ছুটিয়ে সেইখানে এসে অশ্বের রাশ টেনে অকস্মাৎ থামল। প্রথমে কাকা সেই দিকে এগিয়ে গেলেন। অশ্বারোহী আগন্তুক তখন অশ্বপৃষ্ঠ হতে অবতরণ করে পরিশ্রান্ত অশ্বটির পৃষ্ঠে থাবড়া দিচ্ছে মৃদু মৃদু। কাকা এগিয়ে গিয়ে কাছে দাঁড়াতেই বিরাট পাগড়ি মাথায় সেই লোকটা আভূমি একটা সেলাম জানিয়ে বললে, একেবারে বিদ্যুতের মতো ছুটে এসেছে হুজুর। ইন্দ্রজিৎকে তুমি আস্তাবলে নিয়ে যাও রণধীর, কাকা লোকটার মুখের দিকে চেয়ে বললেন। আমরাও এতক্ষণে ব্যাপারটা বুঝতে পেরে ইন্দ্রজিৎকে তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। কালো কুচকুচে ভেলভেটের মতো মসৃণ তার গাত্রচর্ম, যেন মাছি বসলেও পিছলে যাবে।
কালো রেশমের মতো ঘাড়ের লোম, সুগঠিত পেশিবহুল দেহের কোষে কোষে যেন একটা বিদ্যুৎ গতি থেকে থেকে ঈষৎ কম্পন তুলছে। রণধীর ইন্দ্রজিতের লাগাম ধরে অশ্বশালার দিকে এগিয়ে চলল। আমরা সকলে তাকে অনুসরণ করলাম। কাকা আমাদের সকলের দিকে একবার সহাস্য মুখে ফিরে বললেন, দেখছিস ইন্দ্রজিৎকে? আমরা সকলে একত্রে ঘাড় নাড়লাম। হ্যাঁ। দীর্ঘ 5 বছর বাদে আমরা সকলে অশ্বশালার মধ্যে এসে প্রবেশ করলাম। চৈতক আজও মনে আছে, সাদা ধবধবে গায়ের রং। ছোটবেলায় কাকাকে সেই চৈতকের পিঠে চড়ে ঝড়ের মতো ছুটতে দেখেছি। সুদূর রাজস্থান থেকে 8 মাসের বাচ্চা চৈতককে কাকা কিনে এনেছিলেন। সেই চৈতক হঠাৎ একদিন পাগল হয়ে গেল। অনেক ঔষধপত্র দেওয়া হয়েছিল, কিন্তু কোনো ফল হয়নি। শেষ পর্যন্ত হঠাৎ সকালে একদিন পরপর 2টি বন্দুকের গুলির আওয়াজ শুনে অশ্বশালার দিকে ছুটে গিয়ে দেখি অশ্বশালার পাথরে বাঁধানো মেঝেতে চৈতকের বিরাট দেহটা পাহাড়ের মতো পড়ে আছে। আর তার কালো দুটো জল ভরা চোখে দৃষ্টি তখন পার্শ্বে দণ্ডায়মান, বন্দুক হাতে কাকার দিকে স্থির, নিবদ্ধ। সেই চোখের দৃষ্টি কখনো ভুলব না। কাকার 2 চোখের কোলেও সেদিন জল দেখেছিলাম। 10 বছর বয়স তখন আমার, কিন্তু সে স্মৃতি এখনো যেন মনের পাতায় দাগ কেটে বসেছিল। রক্তে পাথরের মেঝেটা লাল হয়ে গিয়েছে, আর সেই রক্তস্রোতের মধ্যে দুধ ধবল চৈতকের দেহটা তখনও শেষ মৃত্যু যন্ত্রণায় থেকে থেকে একটু কাঁপছে। তারপর দীর্ঘ 5 বছর অশ্বশালার দরজায় তালা দেওয়াই ছিল। আজ আবার সেই তালা খুলে ভৃত্য ঝুমরু অশ্বশালা পরিষ্কার করেছে ইন্দ্রজিতের অভ্যর্থনায়। হঠাৎ একটা চিহি চিহি রেশা ধ্বনিতে সচকিত হয়ে আমরা সকলে চমকে সামনের দিকে তাকালাম। ইন্দ্রজিৎ কিছুতেই অশ্বশালার মধ্যে ঢুকবে না। রণধীর যত তাকে লাগাম টেনে ভিতরে নেবার চেষ্টা করছে, ইন্দ্রজিৎ ততই গা ঝেড়ে রেশা তুলে প্রতিবাদ জানাচ্ছে। কাকা জিজ্ঞাসা করেন, কি হলো? ভিতরে ঢুকতে চাইছে না ও হুজুর, রণধীর বললে। অনেক পরিশ্রম ও ঠেলাঠেলির পর শেষ পর্যন্ত ইন্দ্রজিৎকে ভেতরে ঢোকানো হলো। আসল ব্যাপার শুরু হলো অবশ্য সেই দিন মধ্যরাত্রি থেকে। বাইরের ঘরে আমি ছোট কাকার সঙ্গে এক শয্যায় শুতাম। মধ্যরাত্রে একটা চেঁচামেচিতে ঘুমটা ভেঙে গেল। চেয়ে দেখি ঘরের মধ্যে দাঁড়িয়ে হাঁপাচ্ছে আমাদের নবনিযুক্ত অশ্বরক্ষক রণধীর। আমি সচক্ষে দেখেছি হুজুর। হ্যাঁ হুজুর, ইন্দ্রর পাশে সাদা ধবধবে আর একটা ঘোড়া দাঁড়িয়ে আছে, আর সেই সাদা ঘোড়াটা কেবল ইন্দ্রকে ঢু মারছে। বেটা, তুই নিশ্চয় গাঁজা খেয়েছিস? না হুজুর, কালির দিব্যি, নেশা আমি আজ করিনি। শেষ পর্যন্ত ইন্দ্রকে কিছুতেই ভেতরে রাখতে না পেরে বকুলতলায় এনে বেঁধে রেখে আপনার কাছে ছুটে আসছি। চল, দেখব আমি। কাকা উঠে দাঁড়ালেন, আমিও কাকার সঙ্গে চললাম। ত্রয়োদশীর ক্ষীণ চন্দ্রালোকে সমস্ত বিশ্ব চরাচরে যেন গা এলিয়ে দিয়েছে। লোকটা সত্যি সত্যিই নেশা করেছে, এবং নেশার ঝোঁকেই মাঝরাত্রে এসে আবোল তাবোল বকছে। এই ধারণা নিয়েই কাকা ও আমি ঘর থেকে বের হয়ে লোকটার পিছু পিছু অশ্বশালার দিকে অগ্রসর হই। মুহূর্তের জন্যও আমাদের অন্য কিছু মনে হয়নি, আর অন্যরকম কিছু মনে হবার কারণও ছিল না। কিন্তু বিস্ময়ে যেন একেবারে থ বনে গেলাম। আমার সঙ্গে সঙ্গে কাকাও হঠাৎ দাঁড়িয়ে গিয়েছিলেন। ছোট ছোট চৌকো পাথর দিয়ে বাঁধানো মেঝে মাঝারি আকারের ঘরটা। পশ্চিমের জানালা দিয়ে ঘরের মধ্যে খানিকটা চাঁদের আলো এসে পড়েছে। সেই আবছা আলো ছায় স্পষ্ট দেখলাম একটা ধবধবে সাদা ঘোড়া আস্তাবলের মধ্যে দাঁড়িয়ে মধ্যে মধ্যে পাথরের মেঝেতে ঠক্কর দিয়ে পায়ের খুরে লোহার নালের শব্দ তুলছে।
সহসা দণ্ডায়মান শ্বেত ঘটক আমাদের দিকে লম্বা ঘাড়টা তার ফিরিয়ে তাকালো, আর সঙ্গে সঙ্গে চোখে পড়ল তার কপালে একটা মস্ত বড় গর্ত, আর সেই গর্ত বেয়ে একটা কালো রক্তের ধারা নেমে আসছে। কয়েকটা মুহূর্ত কারো কণ্ঠ দিয়ে যেন স্বর বের হয় না। যা চোখের সামনে ওই স্পষ্ট দেখছি তা সত্য না মিথ্যা, স্বপ্ন না সত্য ঘুম ভাঙা মস্তিষ্কের কোষে কোষে এক অবান্তর অবিশ্বাস্য অসম্ভব কল্পনা। চোখ রোগড়ে আবার ভালো করে তাকালাম। সে দৃশ্য তেমনি চোখের উপরে স্পষ্ট। দেখেছেন হুজুর, ওই দেখুন। রণধীরের ভীত শঙ্কিত চাপা কণ্ঠস্বরে দুজনেই যেন আমরা চমকে উঠি। ঠিক তার পর মুহূর্তেই সামনের দৃশ্য যেন হাওয়ায় মিলিয়ে গেল। শূন্য অশ্বশালা। শুধু সেই রাত্রের ওই দৃশ্যই নয়, তারপর থেকে প্রতি রাত্রে সেই শ্বেত অশ্ব বিভীষিকা যেন ভয়াবহ এক দুঃস্বপ্নের মতো সেই অশ্বশালার মধ্যে দেখা দিতে লাগল। আর ইন্দ্রজিতের অস্থিরতাও যেন দিনকে দিন বাড়তে লাগলো। অমন যে চকচকে ভেলভেটের মতো মসৃণ কালো পেশিবহুল ইন্দ্রজিতের শরীর যেন 15 দিনের মধ্যেই দেখতে দেখতে শীর্ণ হয়ে এলো। ইন্দ্রজিতের সতেজ চোখের কালো তারায় যেন কিসের এক বিভীষিকা সর্বক্ষণ দেখতে পাই। থেকে থেকে সে তার লম্বা ঘাড় ফিরিয়ে ভয়ার্ত চোখে এদিক ওদিক তাকায়। প্রত্যহ কোনোদিন কাকা বা কোনোদিন আমি যখন তার পিঠে সওয়ার হয়ে ছুটছি, ছুটতে ছুটতে হঠাৎ সে থমকে দাঁড়িয়ে যায়। মনে হয় পাশে পাশে ইন্দ্রজিতের ছায়ার মতো বিরাট সাদা একটা অশ্ব যেন গা ছুঁয়ে একেবারে ছুটে চলেছে। রণধীর শেষ পর্যন্ত চাকরিতে ইস্তফা দিয়েই পালালো। নতুন অশ্বরক্ষক মহেন্দ্র এলো। সেও দিন 5 বাদে কাজে ইস্তফা দিয়ে চলে গেল। ইন্দ্রজিৎকে নাকি ভূতে পেয়েছে, সে ইন্দ্রজিতের রক্ষণাবেক্ষণ করতে পারবে না। আমাদেরও মনের মধ্যে যে একটা ভয় বাসা বাঁধেনি তা নয়, কিন্তু অসীম সাহসী কাকার মনে কোনো ভাবান্তর দেখা গেল না। শেষ পর্যন্ত কথাটা ঠাকুমার অর্থাৎ কর্তামার কানে উঠল। তিনি কাকাকে একদিন ডেকে বললেন, রমু, ও ঘোড়া বেচে দাও। মনের মধ্যে যাই থাক, কাকা প্রতিবাদ জানালেন। 800 টাকা দিয়ে ঘোড়া আনলাম, এত দেখে শুনে বেচে দেব বলে তো আনিনি মা। চিরদিনের একগুঁয়ে কাকা। ঠাকুমা তাই চুপ করে গেলেন। কিন্তু ব্যাপারটা নিয়ে সমস্ত বাড়িতে একটা চাপা আতঙ্কের গুঞ্জন চলতে লাগলো, একটা ফিসফিস কানাকানি। প্রতি দোল পূর্ণিমাতে আমাদের ওখানে একটা বিরাট মেলা বসত। সেই মেলায় নানা রকম ক্রীড়া কৌতুক হতো। তার মধ্যে লাঠি খেলা, ছোড়া খেলা, কুস্তি খেলা, রনপা দৌড়, ঘোড়দৌড় প্রভৃতি ক্রীড়ার প্রতিযোগীরা সেই সব ক্রীড়াতে এসে যোগ দিত। চৈতক যতদিন ছিল, কাকার ঘোড়দৌড়ের প্রতিযোগিতায় প্রথম স্থানটি ছিল বাঁধা। এবারে দিন কতক বাদে মেলা শুরু হবে। কাকা বললেন, মেলাতে প্রতিযোগিতায় যোগ দেব, এবার ইন্দ্রজিতের পিঠে সওয়ার হয়ে। কথাটা শুনে আমার মনটা কিন্তু কেমন ভীত হয়ে ওঠে। কাকাকে বললামও সে কথা। শুনে মৃদু হেসে কাকা বললেন, তুইও কি ভূতে বিশ্বাস করিস রানা? যত সব অন্ধ কুসংস্কার। কিন্তু কাকামণি, না রে, দেখবি এবার আবার প্রথম পুরস্কার নিয়ে আসব। মেলার দিন দেখতে দেখতে এগিয়ে এলো। চন্দ্রালোকিত রাত্রে খোলা ময়দানে 3 ক্রোশ ব্যাপী এক ঘোড়দৌড়ের প্রতিযোগিতা। ছোটখাটো সব খেলার পরে সেই প্রতিযোগিতা শুরু হলো। 12 জন প্রতিযোগী যে যার প্রিয় নিজ নিজ অশ্বপৃষ্ঠে আরূঢ় হয়ে খোলা ময়দানে একাধারে চন্দ্রালোকে সবার চোখে সম্ভ্রম জাগায়। দীর্ঘ 5 বছর পরে কাকা প্রতিযোগীদের মধ্যে যোগ দিয়েছেন বলে একটা সাড়া পড়ে গিয়েছিল।
কারণ কাকা পরপর 6 বছর প্রথম স্থানটি অধিকার করেছিলেন। তারপর শুরু হলো দৌড়। চোখের পলক ফেলতে না ফেলতে 12 জন অশ্বারোহী সেই চন্দ্রালোকিত রাত্রে প্রসারী ময়দানের মধ্যে যেন মিলিয়ে গেল। 3 মাইল দূরে যে খরস্রোতা নদীটি আছে তার তীরে একটা বটগাছের ডালে লাল পতাকা বাঁধা আছে। তারই একটি ছিঁড়ে নিয়ে সর্বাগ্রে যে ফিরে আসতে পারবে সেই সকলের শ্রেষ্ঠ সওয়ার। চন্দ্রালোকিত ধুধু ময়দানের দিকে তীক্ষ্ণ আগ্রহের দৃষ্টি নিয়ে তাকিয়ে বসে, কখন প্রতিযোগীরা একের পর এক ফিরে আসবে লাল পতাকা হাতে নিয়ে। ক্রমে ক্রমে সবাই ফিরে এলেন না কেবল 2 জন, কাকা আর একজন প্রতিযোগী, নাম রামশঙ্কর সেন। এরা দুজনেই ছিলেন প্রতিযোগীদের মধ্যে সেরা ঘোড়সওয়ার। গত 5 বৎসর কাকা প্রতিযোগিতায় যোগ না দেওয়ায় রামশঙ্কর সেনই প্রথম স্থান অধিকার করে আসছিলেন। শেষ পর্যন্ত ঘণ্টা 4 রামশঙ্কর সেন ও কাকার অপেক্ষা করার পর শেষ রাতে আমরা নদী তীরের দিকে অনুসন্ধানের জন্য চললাম। কারণ প্রতিযোগীদের মধ্যে কেউ বলতে পারল না তাদের কথা। যে প্রথম হয়েছিল সে বলেছিল কিছু দূর পর্যন্ত সে ওদের দুজনকে পাশাপাশি ঘোড়া ছোটাতে দেখেছিল, কিন্তু মাঝপথ পর্যন্তই। তারপর আর তাদের দুজনকে দেখতে পায়নি, এবং ফেরার পথেও তাদের না দেখতে পেলেও অত কিছু ভাবেওনি। আমরা সকলে নদী তীরে যখন গিয়ে পৌঁছলাম, দেখি নদীর পাড় সোজা ঢালু হয়ে যেখানে চরে নেমে গিয়েছে সেই চরের মধ্যে একেবারে নদীর ধার ঘেঁষে একাকী দাঁড়িয়ে রয়েছেন রামশঙ্কর সেন। রামশঙ্করের ঘোড়াটাও আশেপাশে কোথাও নেই। রামশঙ্কর সেন যা বললেন তার মর্মার্থ হচ্ছে, মাঝপথ যাবার পর হঠাৎ তার নজরে পড়ে অগ্রবর্তীকালে অশ্বপৃষ্ঠে সওয়ার কাকার পাশাপাশি একটি তেজি সওয়ারহীন সাদা ঘোড়া যেন ঝড়ের বেগে ছুটে চলেছে। সে কি ছোটা! যেন ঝোড়ো হাওয়ার মতো একটি সাদা ও একটি কালো ঘোড়া পাশাপাশি ছুটে চলেছে। নদী তীরের বটগাছ বরাবর গিয়ে অগ্রবর্তী সেই সাদা ও কালো ঘোড়া দুটি না থেমে সোজা একসঙ্গে নদীর উঁচু পাড় থেকে নিচে জলের দিকে লাফিয়ে পড়েই অদৃশ্য হয়ে যায়। রামশঙ্করের নিজের ঘোড়াও যেন ঝড়ের গতিতে সেই দিকে ছুটে যায়। কোনো মতেই তিনি তার রাশ টেনে গতি কমাতে পারেন না। শেষ পর্যন্ত অনন্য পায় প্রাণ ভয়ে ভীত রামশঙ্কর ঘোড়ার পিঠ থেকে মাটিতে লাফিয়ে পড়েন, কিন্তু তার ঘোড়াটা তবু থামে না। সোজা একেবারে গিয়ে নদীর জলে সশব্দে ঝাঁপিয়ে পড়ে জলের মধ্যে অদৃশ্য হয়ে যায়। দিন 2 বাদে কাকার মৃতদেহ এবং রামশঙ্কর ও কাকার ঘোড়া ইন্দ্রজিতের মৃতদেহ মাইল দূরবর্তী নদীর বাঁকে চড়াই পাওয়া গেল। তারপর কতদিন কেটে গেছে। বাবা একটা মোটর গাড়ি কিনেছেন এবং গ্যারেজ রয়েছে সেই অশ্বশালাতেই। একদিন সকালে ড্রাইভার শিবলাল বাবাকে এসে বললে গ্যারেজে ভূত আছে। রাত্রে নাকি সে প্রত্যহ দেখে একটা সাদা আর একটা কালো ঘোড়া গ্যারেজের মধ্যে পাশাপাশি দাঁড়িয়ে পাথরের মেঝেতে ঠক ঠক করে পা ঠুকছে। বাবা কিছুক্ষণ ভেবে সরকার মশাইকে ডেকে হুকুম দিলেন পুরাতন অশ্বশালাটা ভেঙে ফেলতে আর তার পাশের জমিতেই নতুন একটা গ্যারেজ তৈরি করে দিতে। যতদিন না গ্যারেজ তৈরি হয় গাড়ি বাইরেই থাকবে।